রাজধানী ঢাকা থেকে ময়মনসিংহের দূরত্ব প্রায় ১২১ কিলোমিটার। নিউজ 24 এর গাড়ি এবার ছুটছে ময়মনসিংহ সদর উপজেলা থেকে আরও প্রায় ৫০ থেকে ৬০ কিলোমিটার ভেতরে। সদর উপজেলার অন্যতম অবহেলিত জনপদ অষ্টধার ইউনিয়ন। ব্রহ্মপুত্র নদীর কোল ঘেঁষে গড়ে ওঠা অষ্টধারে জনসংখ্যা কাগজে কলমে ২৫,০০০ হলেও ইউপি চেয়ারম্যানের দাবি জনসংখ্যা প্রায় ৫০,০০০, কিন্তু সেই তুলনায় মিলছে না সরকারি সহযোগিতা। তাই ইউনিয়ন পরিষদ খুব একটা কাজে আসছে না স্থানীয় সমস্যা সমাধানে। নানা অসুবিধার মধ্যে টিকে থাকা সেই জনপদ নিয়েই আমাদের এবারের তৃণমূলের জবাবদিহিতা। বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় ৭০ থেকে ৮০ ভাগ মানুষের বাস এমন সবুজ শ্যামল পরিবেশ বেষ্টিত গ্রামীণ জনপদে, অর্থাৎ ১৬,৪০,০০,০০০ জনসংখ্যার প্রায় ১১ কোটিরও বেশি মানুষের বাস এমন তৃণমূল জনপদে, যাদের একটা বড় অংশের বাস আবার নদী ভাঙন সহ নানা প্রতিকূল পরিবেশের মধ্যে। সেই বিশাল জনগোষ্ঠীর খোঁজখবর জানাতেই নিউজ 24 এর আয়োজনে তৃণমূলের জবাবদিহিতা। দর্শক, তৃণমূলের জবাবদিহিতা নিয়ে আজ আমরা হাজির হয়েছি ময়মনসিংহ সদর উপজেলার অষ্টধার ১ নম্বর অষ্টধার ইউনিয়ন পরিষদ এলাকায়। আমাদের সঙ্গে আয়োজনে যুক্ত রয়েছেন অষ্টধার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আমার বাদিকে রয়েছেন। তার পাশে রয়েছেন বীর মুক্তিযোদ্ধা, যিনি দেশ স্বাধীনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। আমার ডান পাশে রয়েছেন আমরা যে উচ্চ বিদ্যালয়ে বসেছি, অষ্টধার বহুমুখী উচ্চ বিদ্যালয়, তার সহকারী প্রধান শিক্ষক। আর ডানে রয়েছেন একজন কৃষিবিদ। আমরা এখান থেকে তার কাছ থেকে শুনতে চাই আসলে এখানকার কৃষির অবস্থা কি। আর বরাবরের মতো দর্শক, সামনে উপস্থিত রয়েছেন এই ইউনিয়নবাসী, যাদের কাছ থেকে আমরা সরাসরি শুনতে চাই এই তৃণমূল জনপদে তারা আসলে কতটা সুযোগ সুবিধার মধ্যে বাস করেন, সামনের দিনে কী ধরনের প্রত্যাশা দাবি রয়েছে স্থানীয় জনপ্রতিনিধি সরকারের কাছে তাদের। আমরা শুরু করতে চাই আলোচনা। জি, বীর মুক্তিযোদ্ধা, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনি তো অনেক স্বপ্ন নিয়ে আসলে দেশ স্বাধীনে অংশ নিয়েছিলেন। এখন স্বাধীন বাংলাদেশে আপনি বাস করেন, প্রায় ৫০ বছর হতে যাচ্ছে স্বাধীন বাংলাদেশে। আপনার ইউনিয়ন কতটা এগিয়েছে, উন্নয়নের ছোঁয়া কতটা লেগেছে? শিক্ষা, সংস্কৃতি, কৃষি, বিভিন্ন সেক্টরেই ইনশাল্লাহ আমি যতটুকু দেখতে পাচ্ছি আমার ইউনিয়ন অনেকটাই এগিয়ে গেছে। সন্তুষ্ট? পুরোপুরি সন্তুষ্ট হতে না পারলেও এই সরকার যেভাবে কর্মকাণ্ড এগিয়ে নিয়ে যাচ্ছে তাতে আমি আশা করছি অচিরেই আমার ইউনিয়ন স্বয়ংসম্পূর্ণ হবে বলে আমার বিশ্বাস। কাঁচাপাকা রাস্তা কেমন, রাস্তার অবস্থা কেমন আপনাদের ইউনিয়ন এলাকায়? রাস্তাঘাট, কিছু কিছু রাস্তাঘাট এখনও ভাঙাচোরা অবস্থায় আছে, যেগুলো অতি সত্বর সংস্কারের প্রয়োজন। এদিকটা একটু দৃষ্টিপাত করলে অবশ্যই রাস্তাঘাটের অবস্থা অনেকাংশে ভালো হবে বলে। রাস্তা বেশি খারাপ না বেশি ভালো? বেশিরভাগ রাস্তা খারাপ এই মুহূর্তে। অনেক ধন্যবাদ। জি, চেয়ারম্যান সাহেব, আপনি তো নতুন চেয়ারম্যান, প্রায় ১ বছর হতে চললো আপনার। জি হ্যাঁ, মানে আপনি কি অবস্থায় আসলে ইউনিয়ন পরিষদ এলাকাটা পেয়েছেন? আসলে ২০১৬ সালের মে মাসে আমাদের নির্বাচন অনুষ্ঠিত হয়। জি, সেই হিসেবে আজ প্রায় ১ বছর হতে চলেছে। আমি যে অবস্থায় ইউনিয়নটাকে পেয়েছি সেখান থেকে বোধহয় খুব বেশি দূর এগিয়ে নিতে পারিনি। কী কী অসুবিধার মধ্যে এখনও বাস করতে হয় ইউনিয়নবাসীকে, আপনার চোখে একটু জানতে চাই। আমার পূর্বেই আমার শ্রদ্ধাভাজন মুরব্বী যে কথা বলেছে, আসলে নদীমাতৃক দেশ, তন্মধ্যে ব্রহ্মপুত্র নদ আমার ইউনিয়নের মাঝখান দিয়ে প্রবাহিত। এই ব্রহ্মপুত্র নদের করালগ্রাসে নদী তীরবর্তী এলাকার জনগোষ্ঠী যারা প্রতিনিয়তই আতঙ্কের মধ্যে দিনাতিপাত করিতেছে। ইতিমধ্যে এই মৌসুমে প্রায় শতাধিক বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়ে গেছে, সাথে ভিটেমাটি সহ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এদের ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি। এরা অতি কষ্টে দিনাতিপাত করিতেছে। এদের পাশে দাঁড়ানোর জন্য সরকারের কোনো গৃহীত পদক্ষেপ এখনও পর্যন্ত তৃণমূলের সরকার হিসেবে, স্থানীয় সরকার হিসেবে আমার পর্যন্ত ওই ধরনের সুযোগ সৃষ্টি হয়নি। জনগণ প্রত্যাশায় আছে তৃণমূলের সরকার, ইউনিয়ন পরিষদে আমরা যারা দায়িত্ব পেয়েছি আমরা বোধহয় তাদের পাশে দাঁড়াবো, তাদের এই দুঃখ দুর্দশা লাঘবে আমরা বোধহয় কিছুটা প্রচেষ্টা চালাবো বা তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে এই বিপদের মুহূর্তে সহযোগিতা করব। আসলে সেই ধরনের সুযোগ সুবিধা কিন্তু এখনও সরকারের কাছ থেকে আমরা আদায় করতে পারিনি। তবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। কী ধরনের সুযোগ সুবিধা দরকার? এখানে আমি আগেই বলেছি, প্রায় গতকাল পর্যন্ত আমি হিসাব করেছি 2টি গ্রামে প্রায় 140টি পরিবার যারা ঘরবাড়ি ছাড়া হয়েছে, ভিটেমাটি ছাড়া হয়েছে। এদের অধিকাংশই যাদের পুনরায় ঘর স্থাপন করবে সেই ধরনের জমি জমাও নেই।
যাদের জমি জমা আছে তারা নিজেরা অতি কষ্টে মানুষের সাহায্য সহযোগিতা নিয়ে গড়টা পুনঃস্থাপন করার চেষ্টা করতেছে। এই সময়ে যদি সরকার এদের গড়টা পুনঃস্থাপনের জন্য কোনো রকম একটা ব্যবস্থা নিতেন, কোনো পদক্ষেপ নিতেন স্থানীয় সরকারের মাধ্যমে বা অন্য কোনোভাবে, তাহলে এই এলাকার জনগণ অনেক উপকৃত হতো। আচ্ছা, একটু জানতে চাই যে মানে আপনারা কতটা করতে পারছেন, মানে আপনার যে আর্থিক সক্ষমতা সেই জায়গাটা একটু জানতে চাই। আসলে আমি আপনাকে বলি, আপনি স্থানীয় সরকার বিষয় নিয়েই প্রোগ্রাম করেন, তৃণমূলে জবাবদিহিতা। আমার মনে হয় আপনার অভিজ্ঞতা আছে বা আপনার জানা আছে বাংলাদেশের স্থানীয় সরকার কতটুকু শক্তিশালী। স্থানীয় সরকার শক্তিশালীকরণের বিষয়ে এই দেশে আমি অনেক পূর্ব থেকেই দেখে আসছি, প্রত্যেক সরকারি স্থানীয় সরকার কাঠামোকে শক্তিশালীকরণের জন্য মুখে বলে পদক্ষেপ গ্রহণ করতেছে, কিন্তু আসলে বাস্তবে রূপ আমি এখনও দেখিনি। আমি 1 বছর ইউনিয়ন পরিষদে দায়িত্ব গ্রহণ করে প্রায় অতিবাহিত করে ফেললাম। এর মধ্যে আমি উল্লেখযোগ্য কোনো অবদান এলাকাবাসীর জন্য, জনগণের জন্য রাখার মতো কোনো সুযোগ আমি পাইনি। ভোটের আগে কি ভেবেছিলেন আর এখন কি মনে হচ্ছে? ভোটের আগে মনে হয়েছিল আসলে মানুষের দুঃখ দুর্দশা লাগবে, মানুষের প্রত্যাশা অনুযায়ী কিছু কাজ করতে পারবো, কিন্তু আসলে এখানে এসে যা দেখলাম ইউনিয়ন পরিষদে সেই ধরনের সুযোগ সুবিধা খুবই অপ্রতুল, চাহিদার তুলনায় খুবই অপ্রতুল। পাকা রাস্তা কাঁচা রাস্তার হিসাব দিতে পারবেন একটু? এখানে ময়মনসিংহ সদর থেকে জেলা হেডকোয়ার্টার থেকে অর্থাৎ সদর হেডকোয়ার্টার থেকে একটি পাকা রাস্তা আমাদের অষ্টদ্বার পর্যন্ত এসেছে, যেটাই আমাদের একমাত্র যোগাযোগের মাধ্যম জেলা শহর এবং উপজেলা শহরের সাথে যোগাযোগের জন্য। এবং এই রাস্তার সাথে 2-1টি লিঙ্ক রুট হয়েছে, যেটা 1 কিলো 1.5 কিলো এর বেশি না, বোধহয় 3-4টা রুট হয়েছে। ইউনিয়ন পরিষদের যে রাস্তার হিসাব তাতে করে পাকা রাস্তা মাত্র 14 কিলোমিটার, কাঁচা রাস্তা এখনো 80 কিলোমিটার। জি, আপনার চোখে একটু শুনি কি ধরনের অসুবিধার মধ্যে বাস করতে হয় আসলে? আমরা আসলে অষ্টদ্বারবাসী, আমাদের যে উচ্চ বিদ্যালয়টি এখানে আছে, সেই বিদ্যালয়টি 1940 সালে স্থাপিত হয়েছে। প্রায় 77 বছর, প্রায় 77 বছর যাবৎ আমরা এই বিদ্যালয়ে এখানকার মানুষের মধ্যে আমরা জ্ঞানের আলো বিতরণ করে আসছি, কিন্তু আমাদের এই প্রাতিষ্ঠানিক অবকাঠামো আছে তদনুযায়ী এখনও আমরা উন্নত হয়নি। বর্ষার সময় বিভিন্ন ক্লাসরুমে পানি থাকে এবং বিদ্যালয়তে আসে অনেক ছেলে মেয়ে আছে যারা নদী চর এলাকায়, এবং তারা এই বর্ষার সময় বিদ্যালয়ে আসতে ওদের খুব কষ্ট হয়। যোগাযোগ ব্যবস্থা ওদের ভেঙে গেছে। রাস্তা ছিল, বিশেষ করে মধ্যর চরের লোকজন যারা আছে তাদের আর্থিক অবস্থাও খুব একটা ভালো নয়। আচ্ছা, আমি একটু জানতে চাই যে আপনার মানে শিক্ষার্থীর সংখ্যা কত? আপনি তো আমাদের এই বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা 984 জন। 984 জন। যে অবকাঠামো যা আছে আপনার, যে ক্লাসরুম, যে ভবন আছে, তাতে কি পর্যাপ্ত? মানে না, পর্যাপ্ত না, এবং যা আছে তার ভিতরে বর্ষার সময় ক্লাস করা অনুপযোগী হয়ে পড়ে। আমরা সরকারের কাছে বিভিন্ন সময়ে অনেক আবদার করার পরে আমরা একটা বিল্ডিং পেয়েছি এই সরকারের আমলে। আশা করছি যে আমরা ভবিষ্যতে আমাদের চেয়ারম্যান মহোদয়ের মাধ্যমে আমাদের বিদ্যালয়টি আরও এই অবকাঠামোর দিক দিয়ে আরও উন্নত হবে। আবার আসবো। জি, আমি একটু শুরুতে জানতে চাই যে একজন বাসিন্দা হিসেবে আপনি কি মনে করেন এই ইউনিয়ন কতটা এগিয়েছে মানে সুযোগ সুবিধার দিক থেকে? আমরা আসলে বাংলাদেশের অনেক প্রত্যন্ত পল্লীর চেয়ে অনেক দূর এগিয়ে আছি। আমি হতাশ নই। আমি মনে করি যে আমাদের মতো আমরা এখন এখানেই অনেক নাগরিক সুবিধা ভোগ করি। ইউনিয়ন পরিষদের মাধ্যমে মাননীয় সরকার কর্তৃক প্রদত্ত যে সমস্ত সোশ্যাল সেফটি নেটওয়ার্ক আছে, এই নেটওয়ার্কের আওতায় আমাদের এলাকায় অনেকেই উপকৃত, অনেক উপকারভোগী আছেন। সরকারের এই সহায়তাটুকু এই মুহূর্তে তাদের নাগালের কাছে না পৌঁছলে তারা হয়তো দুর্বিষহ জীবনযাপন করতেন। এবং আমরা যাদেরকে ইউনিয়ন পরিষদে জনপ্রতিনিধিত্ব করার জন্য আমাদের প্রতিনিধি আমার কাছে যে তথ্য আছে, আপনি যেটা বলছিলেন যে সামাজিক নিরাপত্তা যে খাত, সেখানে এই ইউনিয়নের সুবিধাভোগী যারা, আমি হয়তো কিছু আগে পরে হতে পারে, যে আমার কাছে দেওয়া হচ্ছে যে বিধবা ভাতাভোগী 157 জন, বয়স্ক ভাতাভোগী 404 জন, ভিজিডি কার্ডধারী 100 জন, প্রতিবন্ধী ভাতাভোগী 38 জন, হয়তো বেশি হতে পারে, এটা হয়তো 2-1 বছর আগের হিসাব। মাতৃত্বকালীন ভাতাভোগী 34 জন, মুক্তিযোদ্ধা ভাতাভোগী 25 জন। কতটা পর্যাপ্ত? এই যে আসলে এটা পর্যাপ্ত না, অবশ্যই পর্যাপ্ত না। আরও অনেক আমাদের উপকারভোগী আছে, যাদের মানে লোক আছে, যোগ্য লোক আছে যাদেরকে দেয়া যেতে পারে। এই ক্ষেত্রে ইউনিয়ন পরিষদের মাধ্যমে আহ্বান জানাবো, চেয়ারম্যান সাহেবের মাধ্যমে আহ্বান জানাবো, যেহেতু এই সমস্ত বিষয়গুলো, এই সুবিধাগুলো আপনার বন্টন হয় আরেকটা স্তরে, ঊর্ধ্বতন স্তরে, উপজেলা পরিষদে, সেখানে জোরালো ভূমিকা রাখলে হয়তো তিনিও এটার সংখ্যা। এই তালিকাটা তো ইউনিয়ন পরিষদ থেকে যায়, হয়তো এই ইউনিয়ন পরিষদ থেকে গেলেও আসলে বাংলাদেশের সিস্টেমটা অনেক, আমি যতদূর জানি অনেকটা এরকম যে অ্যালোকেশনটা দিয়ে দেওয়া হয় যে এত বেশি দেওয়া যাবে না। হয়তো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয় সাবমিট করলেন যে আমার এখানে রিকুইজিশন দিলেন
যে 5,000 দরকার, কিন্তু দেখা যাবে যে তার ভাগ্যে হয়তো 1,000 জুটলো। আমি একটুখানি এই বিষয় নিয়ে একটু নিয়ে আসি, যেহেতু বিষয়টা উঠলো যে চেয়ারম্যান সাহেব, মানে দরকার কত আর আপনারা দিতে পারছেন কত, যে সামাজিক নিরাপত্তা? এটা দরকার অনেক। এখানে আসলে নাগরিক সুবিধা মানুষ অনেক পূর্ব থেকেই অনেক নাগরিক সুবিধার থেকে বঞ্চিত। সেই হিসেবে আমি মনে করি এই দেশ এগিয়েছে, বিভিন্ন ইউনিয়ন পরিষদ বা ইউনিয়ন এগিয়েছে, মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়েছে। সেই অনুযায়ী অষ্টধার ইউনিয়নের মানুষের অর্থাৎ তৃণমূলের মানুষের ভাগ্যের সেই রকম পরিবর্তন হয় নাই, এদের জীবনযাত্রার মান ততটা উন্নত হয় নাই। আমি মনে করি অন্যান্য ইউনিয়নের চাইতে এখানে অতি দরিদ্র হতদরিদ্র মানুষের সংখ্যা অনেক অনেক বেশি। এখানে যে এলোকেশন পাওয়া যায় উপজেলা পরিষদ থেকে, যেভাবে জনসংখ্যা অনুযায়ী বন্টন করা হয়, সেই অনুযায়ী অতি দরিদ্র হতদরিদ্র বিবেচনা করলে আমি মনে করি অন্যান্য ইউনিয়নের কয়েকটা ইউনিয়নের সমপরিমাণ এখানে বরাদ্দ দিলে বোধহয় এখানের মানুষজন সমভাবে মানে তাদের সুবিধা পেত। আপনার ইউনিয়নের জনসংখ্যা কত? আমার ইউনিয়নের জনসংখ্যা 2011 সালের আদমশুমারি অনুযায়ী মাত্র 25,900 কয়েকজন ভোটার। এটা হলো আমাদের জন্য একটা দুর্ভাগ্য। এই ইউনিয়নের জনসংখ্যা 50,000-এর অধিক। এই আদমশুমারির সময় কি হয়েছে জানি না, আমরা তখন আমরা ছিলাম না। সেই অনুযায়ী আমরা বলি, এখন আমরা হিসাব করলে দেখি 50,000-এর অধিক জনগোষ্ঠী, এই 25,000 লোকের জন্যই কিন্তু বরাদ্দ উপজেলা পরিষদ থেকে বিভাজন করে দেওয়া হয়, যে কারণে আমরা চাহিদার তুলনায় বরাদ্দ আমরা খুবই কম পাচ্ছি। আমি একটু সাধারণ মানুষ আচ্ছা, আপনাদের কাছে একটু জানতে চাই যে কী ধরনের অসুবিধার মধ্যে বাস করতে হয়? আমরা বিশেষ করে আছি, আমাদের রাস্তাঘাটের অবস্থা খারাপ। আমরা ময়মনসিংহ থেকে আমাদের প্রায় 2 ঘন্টা লেগে যায়। মাঝে মাঝে আমাদের রাস্তা দেখা সিএনজি উল্টে যায়। এখানে যে প্রাইমারি স্কুলগুলো আছে এখানে ম্যাক্সিমাম টিচাররা ময়মনসিংহ থেকে আসেন, অনেক দূর থেকে আসতে হয়। দেখা গেছে তাদের পৌঁছতে অনেক সময় লাগে। রাস্তাঘাটের বেহাল অবস্থা। এই রাস্তার উন্নয়ন হচ্ছে না কেন? আমি যেটুকু বুঝি যে এখানে সমন্বয়ের অভাব। বিএনপি সরকার ক্ষমতা গেলে আওয়ামী লীগ সরকার সেটা করে না, আর আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় যায় তখন বিএনপির সরকার ওই রাস্তাটা করেন না। এটা আমাদের ইউনিয়নে অনেক নজির আছে। এটাতে কি বোঝালেন? একটা সমন্বয়ের অভাব, রাজনৈতিক প্রভাব আছে, যার যার প্রভাবটা তারা খাটায়। আচ্ছা, সমন্বয়টা দরকার যাতে করে আপনারা একটু সুযোগ সুবিধা পেতে পারেন। অনেক ধন্যবাদ। একটু পাশেই আপনার ইউনিয়ন পরিষদ যেটা আছে আপনাদের, এখান থেকে তো অনেক সুযোগ সুবিধা পাওয়ার কথা। হ্যাঁ, সেই সুযোগ সুবিধাগুলো কতটা পাচ্ছেন আপনারা? ইউনিয়ন পরিষদ থেকে যে সুযোগ সুবিধা পাওয়ার কথা, সেই সুযোগ সুবিধার পর্যন্ত জনসাধারণ যাইতে পারছে না। তার মূল কারণ হলো, আগে আমরা দেখতে পারতাম যে ইউনিয়ন পরিষদের মেম্বার এবং চেয়ারম্যান সাহেবরা যে মালামাল পাইতো সেটা সাধারণ মানুষের মধ্যে ভাগবন্টন করে দিত। আর এখন যে পরিমাণটা আসে, যে অ্যালটমেন্টটা আসে, সেটা একটা অংশ বর্তমান ক্ষমতাসীন দলের কিছু সংখ্যক নেতাকর্মীদের হাতে চলে যায়, আর কিছু বিরোধী দলীয় নেতাকর্মীদের হাতে। আর যে সামান্য অংশ চেয়ারম্যান বা মেম্বার সাহেবদের হাতে থাকে, এইগুলো দিয়ে জনসাধারণের চাহিদা 10-এর 1 অংশ পূর্ণ হয় না, যার জন্য যজ্ঞাকলহ সবসময় লেগেই থাকে। সেটা অনেকাংশেই অপ্রতুল, মানে একেবারেই কোনোভাবেই পর্যাপ্ত না। জি, তার মধ্যেও যদি অবস্থা হয়, এইরকম অবস্থা চলতে থাকলে তাহলে জনগণ খুব একটা সুবিধা করতে পারবে বা সরকারের কাছ থেকে কিছু পারবে সেটা আশা করা যায় না। করতে পারছেন না? হ্যাঁ, করতে পারছি। আজকে দিছিলেন নাকি আগে দিছেন? না, আজকে দিছি। কতক্ষণ সময় লাগছে? এই আধা ঘন্টা। টাকা পয়সা কেমন লাগে? না, ছোটো বাচ্চা তো, স্কুলে মাত্র টাকা লাগে নাই জন্ম নিবন্ধন? টাকা 50 টাকা করে নিতেছে ছোটো বাচ্চা হলে। সেবা কেমন পাওয়া যায় ইউনিয়ন পরিষদে? হ্যাঁ, ভালোই। এখানে একটা কাগজের লেগে আছে, জন্ম নিবন্ধন হয়েছে? হবো বলে কালকে হবে, আজকে হবে না? না। আগে আসছেন কখনো? আজকেই আইছি। কত টাকা লাগবে? না, এটা টেহা লাগে না তো, অল্প কিছু নেই। তাড়াতাড়ি হয় ইউনিয়ন পরিষদ আসলে? হ্যাঁ। কি সেবা পান? সেবা সবটাই ঠিকই দেয়, খারাপ দেয় না। খুশি আপনারা? খুশি তো। অনলাইন জন্ম নিবন্ধন, অনলাইন মৃত্যু নিবন্ধন, ছবি তোলা, পাসপোর্টের আবেদন, তারপরে আপনার আছে বিদ্যুৎ বিল পরিশোধ, তারপরে ব্যাংকিং সেবা আছে, জীবন বীমার সুবিধা আছে, অনলাইন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুবিধা আছে। মানে আমরা তো এখান থেকে সরকারি নেট পাচ্ছি, ব্রডব্যান্ড পাচ্ছি এখান থেকে, যার জন্য আমাদের মানে আমরা খুব তাড়াতাড়ি কাজটা করতে পারি। সার্ভার কেমন? সার্ভার অনেক ভালো, অনেক ভালো। আর্থিক সক্ষমতা হ্যাঁ মোটামুটি ভালো, তবে ইউনিয়নের নিজস্ব আয়ের যে বিষয়গুলি আছে এইগুলি আমাদের এখানে একটু কম হয়, যেমন ট্যাক্স আছে, অন্যান্য বিষয়গুলো সেগুলো
জনগণ আসলে দিতে চায় না, এই দিক দিয়ে একটু আমরা দুর্বল আর কি। এটা বাড়ানোর জন্য বা ট্যাক্স আদায় করার জন্য একটা প্রক্রিয়া আমরা করতেছি, এটা চলতেছে আর কি, যাতে এটা বাড়ানো যায়। আর আমাদের এই ইউনিয়নটা দেশ যখন সর্বদিকে এগিয়ে চলছে, সব জায়গাতেই অগ্রগামী। আমি দেখতে পাচ্ছি শুধু আমাদের এই অঞ্চলটা বাংলাদেশের অনেক জেলায় আমি যাতায়াত করেছি, দেখেছি, কিন্তু এই অষ্টধার ইউনিয়নের মতো এরকম ব্যাকওয়ার্ড প্লেস, রাস্তাঘাট ছাড়া যোগাযোগ বিচ্ছিন্ন আর আমি কোথাও দেখতে পাচ্ছি না। এই অষ্টধার ইউনিয়নের মতো এরকম যোগাযোগ বিচ্ছিন্ন আর আমি কোথাও দেখতে পাচ্ছি না। আমরা যে রাস্তা ধরে আসলাম ময়মনসিংহ থেকে, সেই রাস্তাটা যে ময়মনসিংহ থেকে যে রাস্তায় আমরা আসতেছি, এই রাস্তাটা 2015 সালে নির্মাণের কাজ শুরু হয়েছে। আজকে 17 সালের 7 মাস চলে যাচ্ছে, এখন পর্যন্ত অর্ধেক রাস্তা হয়নি, যার জন্য আমাদের 30 টাকা ভাড়ার মধ্যে 70 টাকা ভাড়া দিয়ে যাতায়াত করতে হয়। এরপরেও তো বিভিন্ন অসুবিধা, এবং একটু রাত হলে 30 টাকার বেতন আমাদের 100-র উপরেও ভাড়া লাগে, তাও সবসময় গাড়ি ঘোড়া চলে না। আমাদের পার্শ্ববর্তী জেলা যেমন নকলা, ওখানে আমরা দেখতে পাচ্ছি যে একমাত্র ক্ষেতের বাতরগুলো ছাড়া সবগুলো পাকা। আর আমাদের ওখানে ময়মনসিংহ সদর থেকে আসার জন্য বা জেলা শহর থেকে আসার জন্য একটি মাত্র রাস্তা, তাও রাস্তাটা ভাঙ্গা। অনেক কোনোভাবে আপনার কথা, যোগাযোগ ব্যবস্থা আরো বেশি দরকার এবং সেই জায়গাটায় সমন্বয় দরকার যারা জনপ্রতিনিধি আছেন তাদের। জি, অনেক ধন্যবাদ। একটু ডান পাশে দেবেন। জি, আপনাদের সবচেয়ে কাছের সরকার তো ইউনিয়ন পরিষদ। হ্যাঁ, জি, ইউনিয়ন পরিষদ থেকে এইসব সমস্যার সমাধানের কোনো ক্ষমতা আছে মনে হয় আপনার কাছে? যদি সরকার ওইভাবে ভূমিকা পালন করে অবশ্যই কিছুটা হইলেও করা সম্ভব। এখনকার বাস্তবতা কেমন? এখনকার বাস্তবতা আগের চেয়ে কিছুটা হইলেও ভালো, বাট আরও বেশি ভালো হওয়া দরকার ছিল। যদিও আমাদের এই ময়মনসিংহ শহর থেকে এই ইউনিয়নটা অনেক দূরবর্তী জায়গায় পড়ে গেছে, এজন্য হয়তো বা অনেক কিছু সুবিধা বঞ্চিত আমাদের ইউনিয়ন পরিষদ। জেলা শহরগুলোর কাছাকাছি যে ইউনিয়ন পরিষদগুলো আছে ময়মনসিংহ জেলা শহরের, ওইভাবে আমাদের এখানে আমাদের ইউনিয়ন পরিষদ পর্যন্ত এত কিছু মনে হয় আসে না, যার দরুন আমাদের চেয়ারম্যান সাহেব বা ওনাদের যদি যতটুকু সক্ষমতা চেষ্টা করে, বাট অতটুকু করা হয়ে ওঠে না। আর অন্যান্য অবস্থান থেকে যা দেখি, শহরের অবস্থান থেকে যারা শিক্ষিত ছেলেপেলেরা আমাদের গ্রাম থেকে খুবই কম। অন্যান্য তো আমি মাস্টার্স করতেছি, আমাদের এলাকা থেকে খুব অপ্রতুল এই শিক্ষা ব্যবস্থা অনেক অনুন্নত থাকার কারণে আমাদের এলাকা থেকে সর্বোচ্চ এসএসসি ইন্টারমিডিয়েট এই লেভেল পর্যন্ত যায় জোরে পড়ে। সুতরাং এই প্রত্যন্ত অঞ্চলের কারণে, যোগাযোগ ব্যবস্থার কারণে, এটা যোগাযোগ ব্যবস্থা না, আসলে সরকার ওইভাবে এইসব এলাকায়, অবহেলিত এলাকাগুলোতে ওইভাবে নজর দিচ্ছে না আমার মনে হয় শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে। শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠেনি। হ্যাঁ, শিক্ষা প্রতিষ্ঠানও কম, আর প্রতিষ্ঠানের তুলনা যেভাবে নজরদারি করার কথা আমার মনে হয়, আমার ব্যক্তিগতভাবে আমি মনে করি চরাঞ্চল পাশাপাশি সবারই এরকম নজর দেওয়া উচিত সরকারের এই সব অঞ্চলগুলো থেকে, যাতে প্রকৃত শিক্ষা অর্জন করে তারা উপরের দিকে যাইতে পারে এবং বিশ্ববিদ্যালয় লেভেলে যাইতে পারে। ধন্যবাদ, বুঝতে পেরেছি। জি, আমি একটু কৃষির অবস্থা একটু জানতে চাই এবার। আমি যতটুকু জানি যে বেশিরভাগ কৃষি, আপনাদের অঞ্চলটা পুরোটাই কৃষির উপর নির্ভরশীল মানুষ। এই ক্ষেত্রে আমি মনে করি যেহেতু কৃষি পরিবর্তনশীল বিজ্ঞান, প্রগতির ছোঁয়ায় নিত্য নতুন জাত প্রযুক্তি আবিষ্কারের ফলে কৃষি এগিয়ে গেছে। আমি এক সময় দেখতাম যে বাবার যে ছেলেটা মেধা তুলনামূলকভাবে কম, তাকে নিয়োজিত করা হতো কৃষিক্ষেত্রে, কিন্তু আমি ওই সময় হয়তো চিন্তা করতাম যে শিক্ষিত ছেলেরা কবে এদেশে কৃষিতে আসবে। বাই দিস টাইম অনেক শিক্ষিত লোক কৃষিতে নিয়োজিত আছে। এই মেধাবী লোকজনের আগমনের ফলে, তাদের সুচিন্তিত পরিকল্পিত চাষাবাদের ফলে আজকের কৃষি অনেক অগ্রসর। কিন্তু যারা কৃষি কাজের সঙ্গে জড়িত আছে, জি জি, তারা কতটা ভালো আছে মনে করেন? তারা কতটা ভালো হয়ে উঠতে পারছে আসলে আর্থিকভাবে, কতটা লাভবান হচ্ছে? এখন আমাদের চর এলাকায় আপনার কৃষিটা কমার্শিয়াল কৃষিতে পরিণত হচ্ছে। আপনি নদীর পাড়ে গেলে খেয়াল করবেন যে উচ্চমূল্যের ফসল লেবু চাষ ব্যাপকভাবে বিস্তৃতি লাভ করছে। পাশাপাশি গবাদি পশুপালনের একটা সুযোগ সৃষ্টি হয়েছে আমাদের ওই এলাকায়, ওই পাশে। আর এই পাশেও আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় ধানের উৎপাদন অনেক বাড়ছে এবং শস্যের যেটা নিবিড়তা বলি আমরা, সেটা বৃদ্ধি পেয়েছে। ফসল উৎপাদনের ক্ষেত্রে আমাদের প্রান্তিক কৃষকরা কিন্তু খুব একটা কষ্টে নাই। দাম কেমন পাচ্ছে? দাম পাচ্ছে। সিরিয়াল ক্রপ, দ্যাট ইজ ধানের দামটা হয়তো পিছনের সময়গুলোতে একটু কম ছিল, এখন এসে ভালো দাম পাচ্ছে। এবং কৃষি আবার আসবো। জি, আপনি তো শিক্ষকতা করেন। জি, শিক্ষকতা করেন। আপনি একটু যদি আপনার জায়গা থেকে বলেন যে আপনার 5 বছর আগে জীবন ব্যয় কেমন ছিল, এখন ব্যয়টা কেমন? ব্যয়টা এখন অনেক বৃদ্ধি পেয়েছে, কারণ দেশের এই বিভিন্ন
লেখাপড়ার যে খরচ, যাতায়াতের যে খরচ, অন্যান্য সাইডের যে খরচ, এই খরচে আর আমাদের এলাকার জনগণ যারা যে সমস্ত ছেলেমেয়েরা বিদ্যালয়ে আসতেছে তারা অনেকেই দারিদ্র সীমার নিচে। ঠিক আছে, থ্যাংক ইউ। জি, কৃষকদের সাথে তো আপনার মানে নিশ্চয়ই ওঠা বসা আছে, খোঁজ খবর রাখেন। কৃষির অবস্থা আসলে কেমন, মানে কৃষকরা কতটা ভালো আছে, যারা ধান উৎপাদনের সঙ্গে জড়িত তারা আসলে কতটা দাম পেল এবার? এবছর যারা ধান উৎপাদনের সাথে সম্পৃক্ত ছিল তারা ধানের এবার মূল্য ভালো পেয়েছে, সেই হিসেবে অন্যান্য বছরের তুলনায় তারা এবার ভালো আছে, খুশি। পাশাপাশি যারা সবজি বা রবি শস্য যেটা উৎপাদনের সাথে সম্পৃক্ত ছিল, অতিবৃষ্টির কারণে বর্ষাকাল এগিয়ে এসে অতিবৃষ্টির কারণে এরা আবার ক্ষতিগ্রস্ত, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। রবি শস্যের জন্য কিন্তু বিনিয়োগ করতে হয় অনেক, সেই বিনিয়োগ অনুপাতে যা পাওয়ার কথা সেটা কিন্তু পায়নি অতিবৃষ্টির কারণে, প্রাকৃতিক কারণে। সেই দিক থেকে তারা ভালো নেই। আচ্ছা বাবা, জি এই জায়গায় একটু জানতে চাই, বাংলাদেশ তো খাদ্যের স্বয়ংসম্পূর্ণ দেশ, রপ্তানি হচ্ছে খাদ্য, হ্যাঁ জি জি জি, সেটা খুবই ইতিবাচক লক্ষণ। কিন্তু বাজারে যখন আমরা যাই তখন থেকে খাদ্যের দাম অনেক চড়া, এই বিষয় নিয়ে আপনার মন্তব্য জানতে চাই। খাদ্যের দাম তুলনামূলক বেশি হলেও মানুষের মাথাপিছু আয়ও বেড়েছে। সেদিক থেকে যদি আমরা বিবেচনা করি তাহলে খাদ্যের দাম বেশি হলেও মানুষের ক্রয় ক্ষমতার নাগালের মধ্যেই। তো সেদিক থেকে যে কৃষক খুব পিছনে আছে, খারাপ আছে, এ কথা বলাটা ঠিক হবে না। আচ্ছা, তো আমি আশা করছি এভাবে যদি চলতে থাকে, দ্রব্যমূল্য আর যদি বৃদ্ধি না হয় এবং কৃষক যদি তার উৎপাদিত শস্যের সঠিক মূল্য পায়, এরা স্বাচ্ছন্দ্যে তাদের কালাতিপাত করতে পারবে। তবে জি বলেন, এখানে একটি কথা রয়ে গেছে, আপনার এই কৃষক যে তার কৃষি পণ্য উৎপাদন করছে, উৎপাদনের যে ব্যয়টা, বিশেষ করে আপনার মজুরি, দিনমজুর যে মজুরি পাচ্ছে, এখন তো 300, 350, 400, 500 টাকা পর্যন্ত আমার ইউনিয়নে একটা দিন মজুরের প্রতিদিনের বেতন। এই হিসাবে কোনো ক্ষেত্রে একটু কৃষককে সময়ে এই মজুরের অভাবে তার উৎপাদিত পণ্য বাড়িতে আনা অনেক বেশি খরচ পড়ে যায় এবং একটু কষ্টসাধ্য হয়ে যায়। উৎপাদনের ব্যয় কমানোর রাস্তা আছে কোনো? ব্যয় কমাতে গেলে আবার সেই প্রান্তিক কৃষকেরও যেমন অসুবিধা হবে, তেমনিভাবে এই মজুরেরও তার দিনাতিপাত করতেও অসুবিধা। মানে এই অবস্থা দিন দিন বাড়তে থাকবে মনে হয়। হ্যাঁ, তাদেরও জীবনযাপনের অসুবিধা। যারা কৃষিকাজের সঙ্গে জড়িত আছেন, যারা কৃষিকাজ করেন, এরকম ধন্যবাদ। ধান চাষ করেন? হ্যাঁ, কৃষিকাজ করি। কৃষিকাজ করেন, আচ্ছা কৃষিকাজ করেন। ধানের যেরকম দাম পেয়েছেন সেটা আপনাদের জন্য কতটা সুবিধা? না, এবার দাম পাইছি আমরা, ধানের দাম ভালো পাওয়া গেছে, কিন্তু ওই পরিমাণে তো আমাদের ফসল কম হয়েছে। দাম 2 টাকা বেশি হইলেও আমরা ফসল তো পরিমাণে কম পাইছি। কেমন পেয়েছেন, মানে আপনি হিসাব দিতে পারেন, মানে কত জমিতে কিরকম ফসল হয়েছে? 20 মণ বিঘাতে, 16 মণ এরকম আমরা পাইছি। মানে যে দামে বিক্রি করেছেন দাম ভালো পেয়েছেন? হ্যাঁ, দাম ভালো পাওয়া গেছে। লাভটা হয়েছে এবার নাকি? লাভ এবছর কিছুটা আসলের মতো হয়েছে। মানে এরকম দাম থাকলে আপনাদের জন্য সুবিধা হয়? হ্যাঁ, এরকম দাম থাকলে ধানের সুবিধা হবে আর কি, কৃষক বাঁচবে আর কি। জি। জমিন নাই, কিটা করবো, আমরা মাইশানটা করি। চাতালে কাজ করেন, কেমন মজুরি কেমন পান? মজুরি 140 টাকা পাই। 140? পোষা না পুষলে কি করবো, না করুন লাগে, গরিব মানুষ। চালের দাম কেমন কিনে যে খান? দাম তো বাড়তি, 50 রুপিয়া 3 টাকা। কষ্ট হয়ে যাচ্ছে। কষ্ট তো, আমরা গরিব মানুষ কামাই করে হয় না, 140 টাকা কামাই করি খাওয়া হয়েছে 10 জন, আঙ্গুল চলে। ধানের ফলন ভালো হয়েছে, 9%। আমরা 1 কাঠা রাখি 9 মণ ধান হয়েছে। যে দামও পোষাইছে, চাউল কিনে খাই। বেশি ধানের দাম আর চাউলের দামে এটা তো বেশি একটা ব্যবধান নাই, তার কারণে আমরা আবাদ করতেছি, বেচা কেনা করতেছি, আবার কিনাও খাইতেছি। কৃষি কাজ করেন, মানে মজুরি কেমন পান প্রতিদিন? জনের দাম কেমন? 350 টাকা। ধানের দাম কেমন পাইছেন এবার? 1000 টাকা মন। মানে ফলন যা হয়েছে, খরচ যা হয়েছে, পোষাইছে এবার? হ্যাঁ, পোষাইছে। মানে কৃষকদের এবার লাভ হয়েছে আর কি? হ্যাঁ, লাভ হয়েছে, ভালো হয়েছে। আপনার 80 কেজি ধানে আপনার চাউল পাইতেছি আমরা 50 কেজি। 80 কেজি ধানের দাম আপনার 2200 টাকা। তারপরে আছে আমার মিল খরচ। আমরা অন্য চাল পাইতেছি আপনার 80 কেজি ধানও 50 কেজি। 50 কেজি চালের দাম 2050 টাকা। বাজারের যে অবস্থা, চালের বাজার, এইটা তো যারা কিনে খাচ্ছে চাল তাদের তো খুব অসুবিধা হচ্ছে, বা চালের দাম অনেক বেশি, এইটা কেন? অসুবিধা তো হবে, আমার এলাকা দাম খেয়ে গেছে, দাম এখানে বাড়তি। বাংলাদেশে যদি আপনার ধান যদি থাকতো তাহলে বাজার এটা হইতো না, আমার এলাকা খেয়ে গেছে দেখে মনে করুন বাজারটা বাড়তি।
মূল কথাটা হলো আমাদের ব্রহ্মপুত্র নদীটা আইসা যাইয়া আমরা সব সরবরাহ হয়ে গেছি। 5 কিলো দূরে ছিল নদী, এই 5 কিলো অতিক্রম করে এখন আমাদের সেনেশ্বর গ্রাম বিলীন হয়ে গেছে। 300 বছরের ঐতিহ্যবাহী গ্রাম আমাদের, 300 বছর পরে এই গ্রামটা বিলীন হয়ে গেল। সরকার কোনো পদক্ষেপ নিল না। এই যে বাদ দিয়ে আটকানো যায় না, বাদ দিয়ে আটকাও, বাদ আমরা তো সরকারের থেকে পাই না। আমরা চেয়ারম্যানের কাছে গেলে চেয়ারম্যান বলে আমরা তো অতটুকু আগাইতে পারি না, আমরা ওখানে যাইতে পারি না। পানি উন্নয়ন বোর্ডে আমরা 5 বছর যাবতীয় আমরা দরখাস্ত লেখা, এমপি মন্ত্রী দিয়া দরখাস্ত লিয়া পানি উন্নয়ন বোর্ড পর্যন্ত আমরা আগাই দিয়েছি, কিন্তু ওই যে বাজারের সংলগ্ন কয়েক মিটার হয়েছে প্লাইরিং, আর ওই পারে এই আপনার 2-3 মাইলের ভিতরে একবারে সব প্রতি রাস্তাঘাট। ভোট দিচ্ছেন না? ভোট, হ্যাঁ ভোট দেন তো? ভোট দিই তো। এমপি সাহেবের ভোট দেন না? এমপি সাহেবের ভোট দিই। উপজেলা চেয়ারম্যান দেই। তারা কি করে? তারা পানি উন্নয়ন বোর্ড পর্যন্ত আমরা কই যে যাই, হেরা বলে যাইতেছি, পানি উন্নয়ন বোর্ডও যাই, কিন্তু পানি উন্নয়ন বোর্ডও থেকে তো আমরা এখানে পাইতেছি না। মূল ঝামেলা কোথায়? কাজ হচ্ছে মূল না ঝামেলা পানি উন্নয়ন বোর্ডে। 5 বছর পর্যন্ত আমরা ওই নদী ভাঙনের পানি উন্নয়ন বোর্ডে দরখাস্ত লেহালেহি করিয়া, টিভি দিয়া ভিডিও করাইয়া ওই সব করে দিয়ে দেয়, কিন্তু কাজের বেলা আমরা কাজ করি। অনেক ধন্যবাদ, বুঝতে পেরেছি, ধন্যবাদ। আমরা চাই যে কাজটা তাড়াতাড়ি হয়ে যাক, যাতে করে আপনারা ভাঙন থেকে রক্ষা পান। বসবেন, পিছনে কেউ আছেন কৃষক? আমার আওতাধীন একটা ডিপটি বল আছে আমার নিজস্ব। বর্তমানে যে স্ক্রিম সিজনে যতটুকু বিদ্যুতের দরকার হয় কৃষকদের জন্য, মানে জমিতে পানি দেওয়ার জন্য, পর্যাপ্ত পরিমাণ সেই সময় সঠিক বিদ্যুৎ পাওয়া যাইতেছে না। বর্তমানে আমাদের ইউনিয়নে স্ক্রিম সিজন থেকে শুরু করে এখন বর্তমানে সময়টুক মানে আমাদের ইউনিয়নে বিদ্যুৎ 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টাই থাকে না। এখন বর্তমানে সময়টুক মানে আমাদের ইউনিয়নে বিদ্যুৎ 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টাই থাকে না। মানে এরকম একটা বিদ্যুতের দুর্ভোগে 6 ঘন্টা যে বিদ্যুৎ থাকে, কোন সময় থাকে এটা কোনো টাইম থাকে না। হয়তো আধা ঘন্টা দিছে চলে গেছে, আবার 2-3 ঘন্টা পরে আসছে, হয়তো 2 ঘন্টা রইলো, আবার 6 ঘন্টা 7 ঘন্টা একটা না অতিবাহিত হবে, তারপরে হয়তো কিছুক্ষণ দিবে, মানে গেপে গেপে। আর এটা এই জায়গাটাই মানে এই দাবি কারো কাছে তুলতে পেরেছেন আপনারা? জি, আমি মুক্তাগাছা পল্লী বিদ্যুৎ জিএমএস স্যারের সাথে কথা বলছি। সে বলছে যে পূর্ণবৃত্তি মানে ভালো হবে, মানে এটা বলছে এই পর্যন্ত, মানে বিদ্যুৎ থাকবে বলছে। হ্যাঁ থাকবে, লোডশেডিং কম হবে। হ্যাঁ লোডশেডিং কম হবে, কিন্তু অবস্থা বদলায়নি না। জি না। অনেক ধন্যবাদ, বুঝবেন। জি জি, সচিব মহোদয়, আপনার কত বছর হলো সচিব হিসাবে ইউনিয়ন পরিষদের? জি, আমি চাকরিতে জয়েন করেছি 99 সনে। 1999 সনে, প্রায় 20 বছর, 18 বছর হয়ে গেছে। জি জি, প্রায় এরকম হবে। আপনার চোখে ইউনিয়ন পরিষদ হিসেবে মানে বাংলাদেশের ইউনিয়ন পরিষদ, স্থানীয় সরকার ব্যবস্থা কতটা এগুচ্ছে মনে হয়, একটু যদি বলেন। ইউনিয়ন পরিষদের সক্ষমতা আগের তুলনায় এখন ভালো হয়েছে, এটা ভালো হয়েছে, ডেভেলপ হয়েছে, আমার বিশ্বাস আর কি। এই যে অনেক সমস্যা শুনলেন তো আপনি। জি হ্যাঁ, এখানকার মানুষের অনেক সমস্যা, কৃষিতে সমস্যা আছে, নদী ভাঙনে বাদ দেওয়ার একটা দাবি আছে, বিদ্যুৎ সমস্যা আছে, জি, তারপরে রাস্তা করার দরকার। হ্যাঁ, এই কাজগুলো আপনারা কতটা করতে পারেন? জি, এগুলো আসলে আমাদের চাহিদা তো অনেক বেশি আসলে যে আছে, তো এরই মাঝে যতটুকু আমরা বরাদ্দ পাই সে অনুযায়ী হয়। এলজিএসপি বরাদ্দ কেমন পাচ্ছেন, একটু ধারণা দিতে পারেন? বরাদ্দ পাচ্ছি বলতে, যেমন এই অর্থ বছরে যেটা আমরা, যেমন টিআর আছে, কাবিখা আছে, প্রজেক্টে থেকে টিআরের থেকে বোধহয় আমরা বরাদ্দ পেয়েছিলাম প্রথম এবং দ্বিতীয় কিস্তি মিলাইয়া 6 লক্ষ সামথিং কিছু উপরে হবে, আর কাবিটা থেকে বোধহয় 7 লাখের কিছু উপরে আর কি, 13 লাখ, হ্যাঁ এরকম হবে। তার এটা আবার অর্ধেকটা চলে যায় আপনার ওই যে সোলার প্যানেলে, আর বাকি যেটা থাকে সেটা দিয়ে আপনার রাস্তায় যেসব কাজ আছে, বর্ণনা যেসব কাজ, এই কাজগুলি হয় আর কি, হয়েছে এগুলি এই বছর। তাতে মোটামুটি বরাদ্দ অনুযায়ী যা হয় সেটা হয় আর কি। কিন্তু এই যে যত সমস্যা, এই সমস্যার সমাধানে এই বরাদ্দ কতটা কাজে আসে? হ্যাঁ, মানে ই তো অনেক বেশি, চাহিদা যেহেতু অনেক বেশি, এরপরেও যতটুকু হয়েছে এইটা তো ডেভেলপ হয়েছে আর কি, চাহিদা তো অল্প হলেও পূরণ হয়েছে, কিন্তু আরও বেশি দরকার, আরও বেশি দরকার, এটা বরাদ্দটা আরও বেশি দরকার। ধন্যবাদ। আমি ঝাপারকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। জি জি। কিছুদিন আগে বন্যা যে শুরু হয়েছিল, এখন স্কুলের একদম নাগালে। জি জি। আমি উপরে লিখলাম, চেয়ারম্যান সাহেব
গিয়েছেন ওখানে টিওনো স্যার, আমাদের এটিও স্যার এবং পানি উন্নয়ন বোর্ড থেকে একজন এসেছিলেন। কিন্তু গ্রামের যে অবস্থান, লোকজন সকল বাড়িঘর ভেঙে প্রায় আধা কিলোমিটার দূরে চলে যাচ্ছে, তাদের অবস্থান এখন খুব খারাপ অবস্থান। যদি ওখানে ভাত দেওয়া যায় বা কিছু পদক্ষেপ নেওয়া যায়, অন্তত স্কুলটা রক্ষা করা যাবে এবং গ্রামবাসী। জায়গার নাম জাফরকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। আচ্ছা আচ্ছা, গ্রামের নাম জাফরকান্দা, 1 নং অষ্টধারী ইউনিয়ন, সদর উপজেলার মধ্যেই। সদর উপজেলা। অনেক ধন্যবাদ। পিছনে একজন হাত তুলেছিলেন, দাঁড়াবেন। আসলে এই এলাকার অষ্টধারী ইউনিয়নে কোনো ধরনের কলেজ নাই, যার জন্য এই স্কুল, পার্শ্ববর্তী আরও স্কুল আছে, কাউনিয়া হাই স্কুল। এই ছাত্ররা পাশ করার পরে শহর লেখাপড়া করতে হয়। এই অঞ্চলের মানুষ অনেক গরিব, যার কারণে এই লেখাপড়ার খরচ তাদের পরিবার চালাইতে খুব অসুবিধা হয়। বিদ্যুৎ খুবই কম সময় থাকে, এরপরে ওই ইউনিয়নের কোনো ধরনের হাসপাতাল নাই, যার জন্য আমাদের ভুক্তভোগী হয়ে শহরে যাইতে হয়। হাসপাতাল, ভালো হাসপাতাল কত দূর? এখান থেকে প্রায় 30 কিলোমিটার যাইতে হয় হাসপাতালের জন্য। আচ্ছা আচ্ছা, কলেজ কত দূর? আর কলেজও 30 কিলোমিটার, সব সদরেই, সদর জেলার শহরেই। অনেক কঠিন হয়ে যায় এখান থেকে অনেক কঠিন হয়ে যায়। রাস্তাঘাটের উন্নয়ন নাই বললেই চলে, প্রায় 2 ঘন্টা 3 ঘন্টা সময় লাগে যাইতে, যার জন্য পোলাপান যাইতে পারে না সঠিক সময় কলেজে। কারণ এলাকার মানুষ গরিব, তাদের পক্ষে শহরে থাইকা লেখাপড়া খরচ চালানি অসম্ভব। আপনারা যে উপজেলা চেয়ারম্যান এমপি, তাদের কাছে এই দাবিগুলো করেছেন কোনো সময়? অনেকবার দাবি জানানো হয়েছে, কিন্তু তারা এই বিষয়ে কোনো ধরনের পদক্ষেপই নেয় নাই। ভোটের সময় বলে? ভোটের সময় তো বিভিন্ন লোক বিভিন্ন কথাই বলে, কিংবা পাশ করার পরে কেউ তাদের কোনো ধরনের যে আস্থাগুলো দেয় সেগুলো রাখে না। মানে এখন মূল বিষয় হচ্ছে যে আপনার একটা হাসপাতাল খুব জরুরি, কলেজ খুব জরুরি, কাছাকাছি মধ্যে, এক ইউনিয়নের মধ্যে না হলে দেখা গেলো পাশের ইউনিয়ন বা উপজেলার মধ্যে হলেও সুবিধা হয়। উপজেলার মধ্যে হলে সুবিধা নয়, কারণ উপজেলা এখান থেকে উপজেলা যেটা ও 30 কিলো, পাশাপাশি ইউনিয়নে হলেও সুবিধা হয় আপনাদের জন্য, তাই তো? ইউনিয়নের মধ্যে না হলেও পাশের ইউনিয়নে হলে সুবিধা হয়। অনেক ধন্যবাদ। ইউনিয়নে দরকার আমাদের। জি জি, অনেক ধন্যবাদ। বলবেন। জি চেয়ারম্যান সাহেব, আমি সরাসরি আপনার কাছে আসতে চাই। আমি একটু জানতে চাই যে আপনার ইউনিয়নে তো অনেক সমস্যা আপনি শুনলেন। জি হ্যাঁ, সমস্যা অনেক, দাবিও আপনি শুনলেন যে অনেক দূরে যেতে হয় শিক্ষা, ভালো শিক্ষার জন্য। মানে কলেজ তো নেই, কলেজে তো পড়ার জন্য অনেক দূরে যেতে, 30 কিলোমিটার দূরে তো আসলেই একটা শিক্ষার্থীর জন্য যাতায়াত খুবই কঠিন, এবং রাস্তাঘাটের অবস্থা খারাপ। সব মিলিয়ে আপনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আপনার কাছে এই দাবি সবচেয়ে বেশি। কি করার আছে? আপনার যে সক্ষমতা কতটা সম্ভব? বর্তমান ইউনিয়ন পরিষদের যে সক্ষমতা, সেই সক্ষমতা অনুযায়ী, চাহিদা অনুযায়ী দাবি পূরণ একেবারে অসম্ভব বললেই চলে। আপনি চেয়ারম্যান থেকে আমি যেটা বলতে চাই, আপনি চেয়ারম্যান থেকে লাভ কতটা হচ্ছে? আমি চেয়ারম্যান থেকে জনগণের লাভ হচ্ছে বলে আমার মনে হয় না। আমি যেটা বলতে চাই, সরকারের গৃহীত পদক্ষেপ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, জি এখানে বিধবা ভাতা আছে, বয়স্ক ভাতা আছে, প্রতিবন্ধী ভাতা আছে, এগুলি খুব ভালো পদক্ষেপ, সরকারের গৃহীত পদক্ষেপ। পাশাপাশি অতি দরিদ্রদের জন্য যখন দেশে খাদ্যাভাব থাকে, তখন অতি দরিদ্রদের জন্য যে কর্মসংস্থান কর্মসূচি, এটাও সরকারের গৃহীত পদক্ষেপ, চমৎকার পদক্ষেপ। আমি মনে করি সরকার আসলে তৃণমূলের মানুষের দুঃখ দুর্দশার কথা চিন্তা করে এই ধরনের পদক্ষেপ নিয়েছে এবং এটা বাস্তবায়ন হচ্ছে। পাশাপাশি এই সরকার 2016 সালে একটা নতুন কর্মসূচি কিন্তু হাতে নিয়েছে, সেটা আপনাদের বোধহয় জানা আছে। হতদরিদ্রদের জন্য 10 টাকা কেজিতে চাল বিতরণ। কতটা স্বচ্ছভাবে হচ্ছে এখানে? এটা হ্যাঁ, 100% স্বচ্ছতার সহিত সেটা বাস্তবায়ন হচ্ছে। বিভিন্ন জায়গায় তো এই 10 টাকা চাল নিয়ে অনেক অভিযোগ আমরা পাই। না, আপনার কথা ঠিক আছে, হয়তো বিভিন্ন জায়গার কথা পত্রপত্রিকা খুললে আমরাও দেখি। এখানে আমি মনে করি, আমি দায়িত্ব গ্রহণের পর হতদরিদ্রদের জন্য 10 টাকা কেজি চাল বিতরণ কর্মসূচি, অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি, এটা 100% স্বচ্ছতার সহিত বাস্তবায়নের মাধ্যমে এলাকার অতি দরিদ্র, হতদরিদ্র মানুষ অনেক উপকৃত হয়েছে। তবে অন্যান্য এলাকার তুলনায় আমি আগেই বলেছি, আমার এই এলাকা পিছিয়ে পড়া এলাকা, অনগ্রসর এলাকা, অনগ্রসর জনগোষ্ঠী। এই প্রত্যন্ত অঞ্চলের মানুষের সংখ্যা, আমি আগেই বলেছি, জনসংখ্যা অনুপাতে এখানে আমি যদি পার্সেন্টেজ করতে যাই, এখানে অতি দরিদ্র, হতদরিদ্রের সংখ্যাই অনেক বেশি। সেই অনুপাতে এখানে সুবিধা সৃষ্টি করা দরকার অনেক। সেই অনুযায়ী কিন্তু সরকারের আসলে সারা দেশ মিলিয়ে একটা পরিকল্পনা, সেই অনুযায়ী এখানেও বাস্তবায়ন হচ্ছে। সেজন্য আমাদের একটু অসুবিধা হচ্ছে যে আসলে এখানে চাহিদার তুলনায় আমাদের বরাদ্দ অনেক কম। এখানে এই ইউনিয়নে 1955টি হতদরিদ্রদের জন্য 10 টাকা কেজি চালের কার্ড করার সুযোগ আমরা পেয়েছি। আমরা যদি খোঁজখবর নিয়ে দেখি, আমাদের মতো ইউনিয়ন, আমাদের মতো জনগোষ্ঠী, তাদের কার্ড সংখ্যা 6000, 7000, 8000, অথচ তাদের এলাকার মানুষের জীবনযাত্রার মান কিন্তু আমাদের চাইতে অনেক অনেক উন্নত। আমাদের এই এলাকার মানুষের জীবনযাত্রার মান কিন্তু তাদের তুলনায় অনেক অনেক পিছিয়ে আছি আমরা। সেই অনুযায়ী আসলে এটা সরকারের ত্রুটি না। আমি আজকে যেহেতু তৃণমূলে জবাবদিহিতা অনুষ্ঠান, এই অনুষ্ঠানের মাধ্যমে নিউজ 24 আপনাদের মাধ্যমে আমি সরকারকে অনুরোধ করব,
এই ইউনিয়নের কথা বিবেচনা করে এই ইউনিয়নের বরাদ্দ আমার ইউনিয়নের মতো এই ইউনিয়নের মতো বাংলাদেশে আরও এরকম ইউনিয়ন থাকতে পারে, সেগুলিও সরকারের বিবেচনা নেওয়া উচিত। সকল ইউনিয়নকে একই দৃষ্টিভঙ্গিতে দেখা হলে তাহলে কিন্তু আসলে আমার মনে হয় সমভাবে তৃণমূলের মানুষ সেই সুবিধা পাবে না। যে স্থানীয় যে সমস্যাগুলো আছে, এই যে রাস্তাঘাট করা, একটা কলেজ করা, তারপরে মানে এই ক্ষমতাগুলোর জায়গাটাই আপনার ক্ষমতা কতটা আছে সমস্যার সমাধানে? সমস্যা সমাধানের ক্ষেত্রে আসলে আমাদের সুযোগ খুবই কম। আপনারা জানেন উপজেলা ভিত্তিক যদি কোনো পাকা রাস্তা হয় সেটা স্থানীয় এমপি মহোদয় করেন। উপজেলা পরিষদে কোনো ফান্ড থাকলে সেটা দিয়ে আসলে কোনো পাকা রাস্তা করার মতো নাই বলে আমি মনে করি। এডিবি থেকে কোনো পাকা রাস্তা করা যায় না, কারণ এখনও 1 কিলোমিটার রাস্তা করতে 50 লক্ষ টাকার অধিক লাগে। উপজেলা পরিষদের বরাদ্দ কত থাকে, রাজস্ব আয় থেকে যে আয় থাকে সেটা থেকে আসলে পাকা রাস্তা করার মতো থাকে না। আসলে সরকারের দৃষ্টিভঙ্গি একটু পরিবর্তন করতে হবে। তৃণমূলের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য স্থানীয় সরকার কাঠামোকে শক্তিশালী করতে হবে। স্থানীয় সরকার কাঠামোর মাধ্যমেই তৃণমূলের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য সকল পদক্ষেপ গ্রহণ করতে হবে। তাহলে তৃণমূলের মানুষের অর্থাৎ এই প্রত্যন্ত অঞ্চলের মানুষের গুড়দোড়ায় এই সরকারের গৃহীত পদক্ষেপগুলি পৌঁছে যাবে, মানুষ উপকৃত হবে, দেশ এগিয়ে যাবে, এলাকা এগিয়ে যাবে, সেই অনুযায়ী আমার অষ্টধারী ইউনিয়ন এগিয়ে যাবে। আমি মনে করি আপনাদের কাউন্সিলর আছেন মনে হয়। জি জি, সংরক্ষিত নারী কাউন্সিলর, একটু দাঁড়াবেন আপা, একটু কথা শুনবো আপনাদের। আমি একটু জানতে চাই যে ভোটের আগে কি বলে মনে হলো যে আপনার মানে ভোটে দাঁড়ানো উচিত? জনগণের সন্তুষ্ট করার জন্য, যদি ওই প্রতিজ্ঞা করার জন্য সেই জনগণ সব 3 ইউনিটে সবাই করে দিয়ে গেছে। আপনার দায়িত্বে তো তিনটে ওয়ার্ড? হ্যাঁ, 3টা, 1, 2, 3। আচ্ছা, 1, 2, 3টে ওয়ার্ড আপনার দায়িত্বে, সংরক্ষিত মহিলা কাউন্সিলর আপনি। আমি জানতে চাই যে আপনি কি করতে পারছেন মানুষের জন্য? যা রিলিফ আসে, রিপন্ট যত আসে সেই পুরাটাই দিয়ে দেয় দরিদ্র দেখে দেখে। এটাই 3 ইউনিটে বন্ট যা আসে তাই হিসাব করে দিয়ে দিই। মনে করেন আপনার কার্ড দিল 5টা, দরকার কয়টা? একটাও না, আমি একটাও রাখি না, সবাই জনগণকে দিয়ে না, আমি আপনার জন্য বললাম যে আপনার 3টা ওয়ার্ড মিলিয়ে 5টা কার্ড দিল মনে করেন। না, সবগুলো তো মিঠাইতে পারি না, একবারে সবগুলো মিঠাইতে পারবো জনগণ। অনেক ধন্যবাদ, বুঝতে পারছি। বসেন। দাবি কি আসলে একেবারে কি চান আপনি আসলে ইউনিয়ন পরিষদ এলাকায়? কোন কাজটা আগে দরকার? ইউনিয়ন পরিষদ থেকে আমাদের যে একেবারে আমরা যে অনুদানটুকু পাই, এই অনুদানের মাত্রা যেন আর একটু বাড়ানো হোক এবং চেয়ারম্যান মহোদয়ের কাছে আমার প্রার্থনা, যাতে করে আরো ভালোভাবে কাজ করতে। জি, আমরা ভালোভাবে কাজ করতে। জি চাচা, কোন কাজটা দরকার আপনার ইউনিয়ন পরিষদ এলাকায় যাতে করে আপনাদের সেটা কাজে লাগবে আসলে? এই ইউনিয়নের যে সমস্ত অসুবিধার কথাই তৃণমূলের মানুষগুলি বলেছে, জি জি জি, যেমন নদী ভাঙ্গন, বিদ্যুতের সমস্যা, হাসপাতাল নেই, কলেজ নেই। কারণ এই ইউনিয়নটির অবস্থান এমনি একটি জায়গায়, যে জায়গাটি হলো জামালপুর, শেরপুর এবং ময়মনসিংহ জেলার একটি প্রান্ত সীমানায় অবস্থিত এই ইউনিয়নটি। এই যে অসুবিধার কথাগুলো তৃণমূল মানুষের কাছ থেকে এসেছে, আমি আশা করব বর্তমান সদাশয়ী সরকার অতি সত্বর এখানে স্থানীয়ভাবে একটি কলেজ, একটি ভালো হাসপাতাল এবং শিক্ষার মান উন্নয়নের জন্য অভিভাবক, শিক্ষক একটা সমিতি গঠন করে শিক্ষার মান উন্নয়ন করা যেতে পারে এবং প্রতিষ্ঠানগুলিকে তদারকির ভার দেওয়া যেতে পারে। অনেক ধন্যবাদ চেয়ারম্যান সাহেব। মানে সব মিলিয়ে দাবি আসলে আপনার কাছে, দাবিগুলো আপনার মাধ্যমেই আসলে উপর লেভেলে যাবে, উপজেলা, জেলা পরিষদ, তারপরে একেবারে সরকার মন্ত্রণালয় পর্যন্ত। আমি জানতে চাই যে আমরা 1 বছর পরে আবারও আপনার এলাকায় আসতে চাই, আপনার পরিকল্পনা একটু জানতে চাই, আপনি কোন কোন জায়গায় আসলে কাজ করতে চান? আসলে এলাকার মানুষ, প্রত্যন্ত অঞ্চলের মানুষ, আপনি আগেই শুনেছেন 30 কিলোমিটার দূরে আমাদের উপজেলা হেডকোয়ার্টার, জেলা হেডকোয়ার্টার। এখানে একটা অসুবিধা সৃষ্টি হলেও বিচার প্রার্থী হতে গেলেও 30 কিলোমিটার দূরে গিয়ে বিচার প্রার্থনা করতে হয়। এই প্রত্যন্ত অঞ্চলের মানুষ কিন্তু প্রথমেই ছুটে আসে ইউনিয়ন পরিষদে। বোধহয় ইউনিয়ন পরিষদে যারা আছে তারা বোধহয় তাদের সকল সমস্যার সমাধান করে দিবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করে দিবে। সরকার যদিও ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত প্রতিষ্ঠা করেছে, সেখানেও কিন্তু আসলে ক্ষমতার সীমাবদ্ধতা রেখেছে। যে সীমাবদ্ধতার কারণে ইচ্ছা থাকা জরিমানা করতে পারেন 20,000 টাকা পর্যন্ত। ইচ্ছা থাকা সত্ত্বেও তৃণমূলের মানুষের এই যে সমস্যা, আসলে এটাই কিন্তু একটা বড় সমস্যা। প্রত্যন্ত অঞ্চলের মানুষ কিন্তু নিজেরা শান্তিপূর্ণ সহ অবস্থানে থাকার জন্য যে ব্যবস্থা, এখানে যদি কোনো বিঘ্ন সৃষ্টি হয় এটা কিন্তু ফিরিয়ে আনার জন্য ইউনিয়ন পরিষদে আমাদের কাছে ছুটে আসে। সেখানে কিন্তু পরিকল্পনা কি, সমস্যার সমাধান যেগুলো সমস্যা দাবি আসলো, আপনার পরিকল্পনা জানতে চাই। যে সকল দাবিগুলি আসছে এখানে উঠে আসছে, সরকার যদি আমাদের বরাদ্দের পরিমাণ বাড়ায়, তৃণমূলের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য যদি ইউনিয়ন পরিষদের মাধ্যমে সরকারের আরও গৃহীত পদক্ষেপ আছে, সেই পদক্ষেপগুলো যদি একটু ডাইভার্ট করে প্রত্যন্ত অঞ্চলের মানুষের চাহিদা পূরণের জন্য যদি ইউনিয়ন পরিষদের মাধ্যমে যদি সরকার ইউনিয়ন পরিষদকে একটু ক্ষমতায়ন করে, একটু বরাদ্দ বৃদ্ধি করে দেয়, তাহলে এই যে সব
সমস্যাগুলি উঠে আসছে। আমি আশা করি 1 বছরের মধ্যে কলেজ ব্যতীত, কলেজ তো আসলে সরকারের একটা বড় ধরনের পদক্ষেপ। আমি যেটা বলি আসলে কলেজ আমরা একটা খুব খারাপ অবস্থানে আছি। 1 বছরের মধ্যে কি হবে? হ্যাঁ, 1 বছরের মধ্যে আমি আমার ইউনিয়নে যে রাস্তাঘাটগুলি আছে, যে রাস্তাঘাটগুলি 80 কিলোমিটার কাঁচা রাস্তা আছে এখনো। 80 কিলোমিটার কাঁচা রাস্তা আছে। 80 কিলোমিটার করা যাবে না, অন্তত যেসব রাস্তাগুলি পাকা হয়েছে 1-1.5 কিলোমিটার করে, এটার সামনে যে রাস্তাটুকু রয়ে গেছে এগুলির জন্য মানুষের অন্তত কষ্ট না হয়, চলতে পারে, এই কাজগুলি অন্তত করার জন্য আমার চিন্তা আছে। আমার ইউনিয়ন পরিষদের সম্মানিত সদস্য যারা আছে তাদের সকলেরই কিন্তু এই বিষয়ে মত আছে। আমরা আগেই চিন্তা করেছি, সেই অনুযায়ী 2016-17 সালে আমি একটা সম্ভাব্য বাজেট প্রণয়ন করেছি, সেটা প্রায় 76 লক্ষ টাকা। এটা করার উদ্দেশ্য হলো 16-17 বাজেটটাও বোধহয় আমরা 17-18-তে পাবো। সেই অনুযায়ী মানুষের চাহিদা অনুযায়ী অন্তত মানুষের কিছু কাজ, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানের জীর্ণদশা, এগুলি দূর করে আমরা হয়তো কিছুটা কাজ করতে পারবো। শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে মানে কলেজ এবং হাসপাতালের জায়গাতে কোনো পদক্ষেপ নিতে পারবেন কিনা? কলেজ হাসপাতাল এটা একটা জটিল বিষয়। আমি আগেই বললাম, ভৌগোলিক অবস্থানগত কারণে একটা কলেজ করার জন্য 5 কিলোমিটার দূরে আরেকটা কলেজ স্থাপন করতে হয় এমপি ভুক্তির জন্য। আমাদের পাশেই, যদিও আমি আগেই বলেছি আমরা ভৌগোলিক অবস্থানগত কারণে কিন্তু আমরা খুব খারাপ অবস্থানে আছি। আমাদের পাশে এখান থেকে মাত্র 300 গজ দূরে জামালপুর সীমানা অবস্থিত, সেখানে একটি কলেজ অবস্থিত আছে। তো সেই কারণে আমরা ইচ্ছা করলেই অষ্টধার ইউনিয়নে কলেজ চাইতে পারবো না, কলেজ পাবো না, হাসপাতাল। তবে ইতিমধ্যে একটা সুখবর আছে, যেটা আসার খবর আছে, যেটা হলো আমাদের মাননীয় ধর্মমন্ত্রী মহোদয় তার ছেলের নামে এই কাউনিয়া মৌজায়, এই ইউনিয়নের এক প্রান্তে প্রায় কাউনিয়া মৌজায়, যেটা এই কলেজ থেকে 5 কিলোমিটার দূরে হবে, সেখানে তার ছেলের নামে একটা কলেজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন, অলরেডি পদক্ষেপ গ্রহণ করেছেন। এটা যদি উনি বাস্তবায়ন করেন, আমরা সকলেই ওনাকে সহযোগিতা করতেছি। উনি যদি বাস্তবায়ন করেন, অবশ্যই অষ্টধার ইউনিয়নের মানুষ শিক্ষার দিক থেকে এক ধাপ এগিয়ে যাবে। আপনি কি করতে চান 1 বছরের মধ্যে? ছোট ওয়াদা 2টা। 1 বছরের মধ্যে আমি অন্তত 2 কিলোমিটার রাস্তা পাকা করার প্রত্যয় ব্যক্ত করতেছি। যদিও সেটা আমার মধ্যে না, আমার ক্ষমতার মধ্যে না, আমি সেটা অন্যভাবে অনুনয় বিনয় করে যেভাবে হোক আমি এটা করার চেষ্টা করতেছি। আমরা আসতে চাই 1 বছর পরে, দেখতে চাই আপনি আসলে কাজটি করেছেন কিনা। অনেক ধন্যবাদ দিতে হচ্ছে সবাইকে। দর্শক, এই ছিল আজকের তৃণমূলে জবাবদিহিতা। এই অনুষ্ঠান একেবারে সাধারণ মানুষের অনুষ্ঠান। সাধারণ মানুষ এই অনুষ্ঠানের মাধ্যমে তাদের মনের কথা তুলে ধরার চেষ্টা করেন। এই অনুষ্ঠানের মাধ্যমে তারা তাদের দাবির কথা তুলে ধরার চেষ্টা করেন। আমরা যে কোনো দিন আসতে চাই আপনাদের এলাকায়, আপনাদের সমস্যার সম্ভাবনা জানান আমাদেরকে স্ক্রিনে ওঠা ইমেলে জবাবদিহিতা@gmail.com। আর সম্প্রচারের পর এই পর্ব দেখতে চোখ রাখুন তৃণমূলে জবাবদিহিতা অনুষ্ঠানের ফেসবুক এবং ইউটিউব পাতায়। দেখা হবে নিশ্চয়ই আবার অন্য কোনো তৃণমূল জনপদে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি নিউজ 24 এর সঙ্গেই থাকবেন।